আচ্ছা, কি অঙ্ক আগের দিনে আটকেছে আমি দেখবো, লাস্ট আধা ঘন্টা দেখবো আর কি আটকেছে, ওই যেগুলো পাঠিয়েছিলাম লাস্ট আধা ঘন্টা দেখবো। নতুন জিনিস করো। লেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড। লেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড। মিউট করে দাও। রিভলভিং দ্য কার্ডিওয়েড। মিউট করে দাও, কে মিউট নেই মিউট করে দাও। হ্যাঁ, বলে দিচ্ছি, মিউট করো আগে, নাহলে কথাগুলো ইকো হচ্ছে। হ্যাঁ, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড by revolving the cardioid CARDIOIDE। লাইট জ্বালাতে হলে বলবে যদি অন্ধকার লাগছে পড়ে। CARDIOIDE cardioid are equal to A of 1 minus cos theta about initial line. Find the volume of the solid generated by revolving about the cardioid are equal to A of 1 minus cos theta about initial line. দেখো, আমি যে কটা ফর্মুলা শিখিয়েছিলাম, একটা ছিল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, একটা ছিল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর একটা প্যারামেট্রিক ফর্ম ছিল। তো এখানে অনেকগুলো কথা বলা দরকার, যে ফার্স্ট অফ অল কার্ডিওইডটা কিরকম কার্ভ। আর ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা, এরকম কার্ভ কি কোনোদিন কেউ দেখেছো? কারোর কি মনে হচ্ছে এই কার্ভটার একটা নাম আছে? এই কার্ভটা কি ফর্মে আছে, কেউ একজন বলো তো আমাকে। কার্ভটা কিরকম হবে সেটা ছবি আমি এঁকে দেবো, বাট কার্ভটা একটা নাম আছে, কোনো টাইপ না, প্যারামেট্রিক নয়। আর ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা, কে বলবে? গুড, পোলার ফর্ম। অ্যাকচুয়ালি পোলারের সঙ্গে কার্টেসিয়ানের রিলেশন কি হয়? হ্যাঁ, এটা যদি এক্স ওয়াই যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ভাবো, তাহলে এইটুকু হয়ে যায় এক্স, আর এটা ওয়াই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। বাট এই অবস্থায় যদি বলো এই পি পয়েন্ট সেম কোঅর্ডিনেট যদি আর কমা থিটা হয়, তাহলে এইটা থিটা আর এটা আর। থিটাটা হচ্ছে এই রেডিয়াস ভেক্টর, আর এই ইনিশিয়াল লাইন বা ও এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটাকে বলি আমরা থিটা, আর আর হচ্ছে এটা। তাহলে একটা কার্ভের পোলার ফর্মও আছে, কার্টেসিয়ান ফর্মও আছে। যদি কার্টেসিয়ান ফর্মে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা বসিয়ে দাও, তাহলে তুমি ওটা পেয়ে যাও হচ্ছে পোলার ফর্ম। তো যাই হোক, একটা পোলার কার্ভ অলওয়েজ এইরকম ফর্মে লেখা হয়, আর ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা। এটা একটা পোলার কার্ভ, এটুকু মাথায় রাখবে। তোমাদের জিওমেট্রি আমি করাবো, জিওমেট্রিতে হচ্ছে পোলার ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এই রকম কার্ভের একটা ক্যারেক্টার থাকবে। মানে অ্যাকচুয়ালি পোলার কার্ভটা হয় আর ইকুয়াল টু এফ থিটা ফর্মে, আর সাম ফাংশন অফ কি থিটা, দেখো আর সাম ফাংশন অফ থিটা। তো এটা হচ্ছে একটা পোলার কার্ভ দেওয়া আছে। তো আমরা কোনো পোলার কার্ভের কোনো ফর্মুলা শিখিনি, ঠিক আছে, ফর্মুলা শিখিনি, তাতে কোনো অসুবিধা নেই। এই পোলার কার্ভটাকে আমি কিন্তু একটা প্যারামেট্রিক ফর্মে এক্সপ্রেস করে দিতে পারবো, কারণ আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা হচ্ছে পোলারের সঙ্গে কার্টেসিয়ানের রিলেশন। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর এর ভ্যালুও দেওয়া আছে। তো বসালে তুমি এক্স আর ওয়াই যে ভ্যালুগুলো পাবে, ওগুলো একটা প্যারামেট্রিক ফর্মে পেয়ে যাবে। তো আপাতত অঙ্কটাকে আমি এখন পোলার ফর্ম আছে, একে আমি কার্টেসিয়ান ফর্মে না করে প্যারামেট্রিক ফর্মে কনভার্ট করে দিতে পারবো। তো প্যারামেট্রিক ফর্মে কনভার্ট করে দিলে আমাদের কিন্তু ফর্মুলা আমাদের হাতে আছে, অতএব সমস্যা কোনো হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই কার্ভটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, সেটা আগে ডায়াগ্রামটা আগে এঁকে দিই। কার্ভটা হচ্ছে দেখতে এরকম।
ঠিক পানের মতো। এটা আমার ঠিক হলো না, বাট পান টাইপের, পুরো পানের মতো দেখতে হয়। এগুলো একটু একটু হবে আর কি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এটা একটু পান টাইপের হয়, এই থাকে, এই থাকে। এবার এদিকে একটু যত আসবে একটু নিচের দিকে হয় একটু, এই অ্যাকচুয়ালি এইটা কার্ভ এরকম দেখতে হয়। এটা এটাই করো, এই ছবি থেকে এটা ভালো। এরকম হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স আর ইকুয়াল টু ওয়ান, আর ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্ভ। এখন যেটা হচ্ছে, এদিকে এক্স অ্যাক্সিস আর এদিকে হচ্ছে তোমার এটা। দেখো একটুকু বলি, এক্স অ্যাক্সিসটা এদিকেই দাও, এদিকে মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে মুখটা থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ড্যাশ, আর এদিকে তুমি যদি বলো এক্স, আর এটা ও। দেখো অ্যাকচুয়ালি পোলার কার্ভ বলার জন্য ওয়াই অ্যাক্সিসের দরকার থাকে না। একটা পোলার কার্ভকে বানানোর জন্য জাস্ট হচ্ছে ইনিশিয়াল লাইন আর হচ্ছে পোল, এটা হলেই এনাফ। ওটাকে পোল বলি, আর এক্সটাকে আমরা, ও এক্সটাকে বলি ইনিশিয়াল লাইন। সাপোজ তোমাকে যদি পি অফ বলি আর কমা থিটা, কার্ভের কোনো একটা পয়েন্ট এটা, তাহলে পি কোনটা হবে, জাস্ট পোল থেকে পিটাকে অ্যাড করে দাও, পোল থেকে পি কে অ্যাড করে দাও, এটা হচ্ছে আর। আর এই যে রেডিয়াস ভেক্টর আর ইনিশিয়াল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটুকু, এটাকে বলি আমরা থিটা। তো এই হচ্ছে পোলার কার্ভের ক্যারেক্টার। পোলার কার্ভের জন্য অ্যাকচুয়ালি ওয়াইয়ের ভ্যালু দরকার থাকে না, তো যার জন্য আমি ওয়াইটা আঁকিনি। বাট তুমি চাইলে এটাকে ওয়াই অ্যাক্সিস দিতেও পারো, কারণ একটু পরে আমরা এক্স ইকুয়াল টু আর কোস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই রিলেশনটা ইউজ করবো বলে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি বলি আমি এই কার্ভের উপরে পি অফ আর কমা থিটা যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট, তাহলে দীপাঞ্জন বলো পি কোনটা হবে। আমি অলওয়েজ বলেছি পিটা হচ্ছে পি, আর কোনটা হবে, পি থেকে পোল যেটা ওটাকে অ্যাড করে দাও, এইটা হচ্ছে আর। থিটা কোনটা, রেডিয়াস ভেক্টর আর ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইনটা আমার ও এক্স ড্যাশ যেটা আছে, এই এর মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট যদি কার্ভের উপরে নাও, তার কোঅর্ডিনেটটাকে এভাবে আমরা ডিফাইন করি। মানে আমরা যখন কার্টেশিয়ান নিই, কার্টেশিয়ানে যদি বলি দেখো এটা এক্স কমা ওয়াই, তখন তুমি সুন্দরভাবে বলতে পারতে ও এইটুকু, এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই। সিমিলারলি এটার উপরে যখন তুমি একটা আরবিটারি পয়েন্ট নেবে পি আর কমা থিটা, তাহলে বলবে যে আর কোনটা, পি থেকে ও পয়েন্ট অ্যাড করে দাও, সেটা হচ্ছে কত আর। আর এদিকে এই রেডিয়াস ভেক্টর আর ইনিশিয়াল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তো যেটা এখন প্রশ্ন হচ্ছে, এই কার্ভের একটা ক্যারেক্টার বলো আর ডিফাইন বলো। সবসময় মনে রাখবে এইটুকু লাইন, এখানে যদি আমি একটু এ নাম দিই, এইটুকু লাইন, এইটুকু, এইটুকু যে দূরত্ব, এইটাকে আমরা 2a দিয়ে ইন্ডিকেট করি, জাস্ট এইটুকু দূরত্ব। এটা এই যে এইটুকু 2a, তুমি বলবে এটা আবার কোত্থেকে ছিল, না এটার কোত্থেকে উত্তর আমি দিতে পারবো না। কেন, সার্কেল যখন নেই, সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আমরা বাই ডিফল্ট ধরে নিই এই যে রেডিয়াসটা কত, এ ইউনিট। সেরকম এখানেও এই কার্ভের ক্যারেক্টার হচ্ছে ও থেকে একবার এন্ড পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, সেটাকে 2a দ্বারা আমরা লিখি। তো আপাতত ক্যারেক্টার, কার্ভটার ক্যারেক্টার বোঝা গেল যে এইরকম কার্ভটা দেখতে হয়, এইটুকু লেন্থ 2 হয়। যদি কার্ভের ওপর যেহেতু পোলার ফর্ম আছে, কোন একটা ভ্যারিয়েবল পয়েন্ট যদি পি নিই, তাহলে পি থেকে ও অ্যাড করব। আর আর রেডিয়াস ভেক্টরটা কত, ইনিশিয়াল লাইন এটা নেগেটিভ, এই কার্ভের হচ্ছে ইনিশিয়াল লাইন নেগেটিভ এক্স অ্যাক্সিস। ইনিশিয়াল লাইনটা হচ্ছে কোনটা, ইনিশিয়াল লাইন হচ্ছে এই নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। বলো, বলো, বলো। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি কি বলছো, পড়াচ্ছি তো মাথায় ঢুকছে না। তুমি রাখো, আমি 10:30টার পর, 10:30টার পর তোমাকে ফোন করছি। আচ্ছা, একটা কল এসেছিল দেখো। আচ্ছা, মিউট করে দাও। আচ্ছা, এবার বলো, নিশ্চয়ই কার্ভটার, দীপাঞ্জন কার্ভটার ক্যারেক্টারটুকু বোঝা গেছে।
নির্বাণ যেমন কার্ভটা কিরকম দেখতে হয় সেটুকু বোঝা গেছে নিশ্চয়ই। এরপর তো অনেক কাজ আছে। আমি এটাকে রিভলভ করব, ওরা কার রেসপেক্টে রিভলভ করতে বলেছে? ইনিশিয়াল লাইন আমাদের কিন্তু ও এক্স ড্যাশ এটা রেসপেক্টে, মানে এখানে আঙুল দিয়ে দিচ্ছি, এখানে আঙুল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঘোরাচ্ছি, রোটেট করাচ্ছি। তো একটা কিছু একটা ইমেজ আসবে, সে যে ইমেজ আসবে আসুক, আমার মাথা ব্যথা নেই। যে ইমেজটা আসবে ওই ইমেজটা হচ্ছে ভলিউম বের করতে বলেছে। এখন দেখো আমার কিন্তু ফিক্সড এন্ড হচ্ছে এ আর ও, তাহলে নিশ্চয়ই এ পয়েন্টের লিমিট দরকার আর ও পয়েন্টে লিমিট দরকার। অবশ্যই যে লিমিট ভ্যালুগুলো থাকবে সেগুলো আর এক্স ওয়াই দিয়ে থাকবে না, যেহেতু থিটা ফর্মে আছে ওগুলোকে আমরা হচ্ছে থিটা ফর্মেই লিখবো। তো যেটা হচ্ছে ফার্স্ট কাজ হবে, এই কার্ভটা হচ্ছে পোলার ফর্মে আছে, মানে আর ইকুয়াল টু এফ থিটা, বা আর ইকুয়াল টু আমাদের এখানে এ অফ ওয়ান মাইনাস কস থিটা। এখন আমার কাজ হবে এই কার্ভটাকে প্যারামেট্রিক ফর্মে কনভার্ট করে দাও, কারণ আমি পোলার ফর্মের কোনো ফর্মুলা শিখিনি। ফার্স্ট আমরা এটাকে প্যারামেট্রিক ফর্মে কনভার্ট করব। প্যারামেট্রিক কনভার্ট করার পর এই কার্ভটার এই ও পয়েন্টে থিটা কত, এ পয়েন্টে থিটা কত বের করব, তারপর আমরা হচ্ছে ফর্মুলাটুকু অ্যাপ্লাই করলে রেজাল্ট চলে আসবে। লেখো, অনেক কিছু জিনিস লিখতে হবে, লেখো, বলো বলো। না 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 না, যেটা হচ্ছে যদি এই কার্ভের দুটো ফর্ম থাকে, একটা আর ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা, আর একটা আছে আর ইকুয়াল টু এ অফ ওয়ান প্লাস কস থিটা, যখন প্লাস কস থিটা নিই তখন আমরা পজিটিভ দিকে ইনিশিয়াল লাইনটা নিই। দেবদূত, দুটো ফর্ম আছে, দুটো স্ট্রাকচার। একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ বরাবর যদি ইনিশিয়াল লাইন থাকে তাহলে আর ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা, আর এদিকেও একটা ডায়াগ্রাম আছে, মানে কিরকম বলো তো, এরকম একটা থাকবে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ অফ ওয়ান প্লাস। হ্যাঁ উল্টে যাবে, এই যে এঁকে দিয়েছি এটা। আচ্ছা যাই হোক, ইনিশিয়াল লাইনটা তখন এক্স অ্যাক্সিসের পজিটিভ বরাবর দিক। আচ্ছা লেখো, উই টেক ও অ্যাজ পোল, উই টেক ও অ্যাজ পোল, এগুলো লিখতে হয়। পোলার ইকুয়েশন আছে জিওমেট্রিতে, তখন এগুলো ইনিশিয়াল জিনিস বলে অসুবিধা কিছু হয় না। উই টেক ও অ্যাজ পোল অ্যান্ড ও এক্স ড্যাশ অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইন মানে আমাদের এখানে এক্স অ্যাক্সিস নেগেটিভ বরাবর, দরকার নেই লেখার, ও এক্স ড্যাশ লিখলে এনাফ। ও এক্স ড্যাশ অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, ও এক্স ড্যাশ অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, ব্যাস। লেখো here the given curve, is in polar form, here the given curve is in polar form, here the given curve is in polar form. লেখো first we convert this polar curve into a parametric curve. First we convert this polar curve into a parametric form বা প্যারামেট্রিক কার্ভ। লেখো হেয়ার আর ইকুয়াল টু কত ছিল, এ অফ ওয়ান মাইনাস কস থিটা, হেয়ার আর ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা, এটা কিন্তু কার্ভটার ইকুয়েশন ছিল। লেখো উই নো, আমি প্যারামেট্রিক ফর্ম বের করতে চাইছি, উই নো এক্স ইকুয়াল টু, আমরা কি জানি কার্টেশিয়ানের সঙ্গে পোলার রিলেশন, এক্স ইকুয়াল টু কত, আর অফ কস থিটা, এটাকে ইমপ্লাস দিয়ে তাহলে এক্স সমান আর এর ভ্যালু বসিয়ে দাও, এ অফ ওয়ান মাইনাস কস থিটা সঙ্গে কস থিটা এটা, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আমরা জানি কত, আর অফ কত সাইন থিটা, এটা ইমপ্লাইজ দিয়ে ওয়াই সমান আর এর ভ্যালু বসাও, এ অফ ওয়ান মাইনাস কস থিটা সঙ্গে কত সাইন থিটা। তার মানে লেখো দ্যাট ইজ, একটু গুছিয়ে লিখি, দ্যাট ইজ ওপরে লিখছি, লেখো that is x equal to a of 1 minus cos theta into cos theta আর y equal to a of 1 minus cos theta into sin theta, এটা is the parametric form of this curve, is the parametric form of this curve, is the parametric form of this curve. দেখো আমি প্রথম পোলার থেকে প্যারামেট্রিকে আনলাম, তার একটাই কারণ আমি পোলারের কোনো ফর্মুলা জানি না বা শিখিনি, তার জন্য আমি প্যারামেট্রিকে কনভার্ট করে দিলাম। আচ্ছা
মুছলাম এদিকটা। আমাকে বলেছে এই কার্ভটাকে ইনিশিয়াল লাইন বা বেস বলা হয়, ও এক্স এর রেসপেক্টে রোটেট করে। লেখো, যখন তুমি ও এ, এইটা ও ফিক্সড পয়েন্ট, এ ফিক্সড পয়েন্ট, আমাকে যেহেতু ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রোটেট করতে বলেছে, তার মানে এই দুটো ফিক্সড এন্ড, এই দুটো রেসপেক্টে রোটেট করাচ্ছি, তাহলে নিশ্চয়ই ও পয়েন্টের লিমিট দরকার আর এ পয়েন্টের লিমিট দরকার। যতক্ষণ ও পয়েন্টের লিমিট পাচ্ছ, এ পয়েন্টের লিমিট পাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি ইন্টিগ্রেশন করতে গিয়ে আটকে যাবে। যাই হোক, লেখো অ্যাট এ, অ্যাট ও লেখো। আচ্ছা, ও তে বলো আমাকে এই ও পয়েন্টে এক্স এর ভ্যালু কত? এই ও পয়েন্ট এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত? এও 0, অরিজিন পোল। লেখো অ্যাট এ এক্স সমান 0, ওয়াই সমান 0। একটু ধরো তো, একটু ধরো, একটু আসছি 1 মিনিট। এই এক্স দেখো, একটু বলি, এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0, এইটাতে দুটোতে বসাও, দুটোতে বসিয়ে না লিমিটটা ক্যালকুলেট করো, দেখো তো কি আসে। একটু ধরো, আমি একটা করে নিই। হ্যালো, আগম এসো বলো। মা তো বেরোচ্ছিল, আমি তো এই পড়াচ্ছি, বোনের ফোনটা আমার পাশে। বাবার ফোনটাতে একবার ফোন করো তো, ওই 9732। আমি তো ছাদে পড়াচ্ছি, ওই দুটো ফোন আমার পাশে আছে। মা তো বেরোচ্ছিল, আমি যখন পড়াতে আসি তখন বেরোচ্ছিল উপরে। ঠিক আছে, রাখ। হুম, হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা বলো, লিমিটটা কি বের করতে পারলে দীপাঞ্জন? দেখে নিচ্ছি। দেখো, at x equal to 0, যখন x equal to 0, at o x equal to 0, y equal to 0, so এই জায়গাতে 0 বসাচ্ছি, so 0 equal to a of 1 minus cos theta, সঙ্গে এদিকেও একটা cos theta দিলাম। এইটা না করে না, এইটা থেকে করো। 0 to 2 পাই হবে, বাট এই লজিকটা না, x equal to দিয়ে করার দরকার নেই, আরো সহজ হবে। আমি পোলার দিয়ে করি। লেখো অ্যাট ও, ওটা বেটার হবে দীপাঞ্জন।
এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু জিরো না করে এটা করো, যদি করে ফেলেছো ওটা ব্র্যাকেট রেখে দাও, কোনো হবে, বাট এটা দিয়ে বেটার। আমাকে বলো অ্যাট ও, ওতে আর কত, রেডিয়াস ভেক্টর কত, ওতে রেডিয়াস ভেক্টর কত, এই জায়গাতে রেডিয়াস ভেক্টর কত। দেখো রেডিয়াস ভেক্টর মানে হচ্ছে কার্ভের যে কোনো একটা পয়েন্ট থেকে ও পয়েন্টকে অ্যাড করে দাও। এখন যদি সত্যি পি পয়েন্টটা ওতে চলে আসতো তাহলে আর কত, অ্যাট ও আর কত, না ওতে আর কত, ওতে আর কত, রেডিয়াস ভেক্টর দেখো নেই, জাস্ট ও পয়েন্টে এখানে আর কত, জিরো। সো আমি পোলারে বসাচ্ছি, সো জিরো ইকুয়াল টু এ অফ, নিশ্চয়ই ওয়ান মাইনাস কত, এটা দিয়ে করার সুবিধা। সো জিরো ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা, হ্যাঁ কি না, কারণ আর ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস কস থিটা ছিল, তার মানে কস থিটা ইকুয়াল টু ওয়ান, থিটা সমান কত, কস জিরো মানে ওয়ান, তার মানে এই জায়গাতে থিটার ভ্যালু জিরো পেলে। এখন আমি এতে চাইছি, অ্যাট এ, আচ্ছা এতে আর কত, কে বলবে, এতে আর কত, আর এর ভ্যালু কত, এতে আর মানে টু এ, এতে আর মানে এই পি পয়েন্টটাকে মনে মনে ভাবো এতে চলে আসছে, তার মানে কত, রেডিয়াস ভেক্টরটা কার সঙ্গে সমান হয়ে গেছে, টু এ, নেগেটিভের কোনো প্রশ্ন নেই কিন্তু এখানে, যেহেতু আমি রেডিয়াস ভেক্টর অলওয়েজ কিন্তু পজিটিভ ওয়ালা ভ্যালু, অতএব এটা লেন্থ টু এ, আর হচ্ছে অলওয়েজ একটা লেন্থ ওয়ালা ভ্যালু, কোনো ম্যাগনিটিউড নেই আমরা, তাহলে অ্যাট এ এইটুকু লেন্থ টু এ, তার মানে দেখো না এইখানে মনে মনে ভাবো না এটা পি, এখানে পি চলে এসছে, তার মানে কি আরটা টু এ হয়ে যাচ্ছে, তাহলে এতে এইটুকু লেন্থ, এই তো এ থেকে ও অ্যাড করা আছে টু এ, অ্যাট এ আর ইকুয়াল টু কত, টু এ, তাহলে আর ইকুয়াল যদি টু এ হয় তাহলে টু এ সমান নিশ্চয়ই এ অফ কত, ওয়ান মাইনাস কস থিটা। এখন এ বাদ দাও, কত থাকছে বলো তো, টু মাইনাস ওয়ান, না মাইনাস ওয়ান, দেখো তো এটা। এখন বলো কস থিটা সমান মাইনাস ওয়ান হলে থিটা সমান কত, কস থিটা সমান মাইনাস ওয়ান হলে থিটা সমান কত হয় দীপাঞ্জন, পাই, না কস পাই মানে মাইনাস ওয়ান, কস পাই মানে মাইনাস ওয়ান। আচ্ছা, তার মানে এই জায়গাতে থিটা সমান পেয়ে গেছো পাই, তার মানে বুঝতেই পারছো কার্ভটার ও এন্ড আর এ এন্ডে দুটো থিটার লিমিট পেয়ে গেছো, একটা থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু পাই। ব্যাস, আমাদের আর অঙ্ক করতে আটকাবে না, কারণ আমরা জানি কোন একটা কার্ভকে যখনই ইনিশিয়াল লাইনটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন তুমি রোটেট করাচ্ছ তখন ফর্মুলা কি হয় সেটুকু তোমার মাথাতে আছে, তো সেই মতো আমরা ফর্মুলাটুকু এগোবো। লেখো, তাহলে লিমিট দুটো বের করতে পারলে, লেখো, লেখো ইফ উই রোটেট, if we rotate the portion, এই পোর্শনটাকে রোটেট করো, if we rotate the portion a o, এখানে একটা নাম দিয়ে দাও, if we rotate the portion, কোন পোর্শনটাকে রোটেট করাবে, ও বি পি এ ও, ও পুরোটাকে রোটেট করার দরকার নেই, পুরোটাকে রোটেট করাতে হলে আবার এই রকম জায়গায় এইখানে বেস করতে হবে, বাট সেটার কোনো মিনিং নেই, কারণ আমি যদি এইটুকু পোর্শনকে রোটেট করিয়ে দিই, মানে আপার হাফটাকে রোটেট করে দিই, তাহলে কিন্তু ফুল ইমেজটা চলে আসবে, মানে অ্যাকচুয়ালি তো আপার হাফকে রোটেট করাতে হবে, কারণ এটা রোটেট করানোর কোনো দরকার নেই। আমি যদি এইটুকু পোর্শন ও ও বি পি এ ও, মানে এইটুকু পোর্শনকে জাস্ট এটাকে যদি রোটেট করাই, লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও বি পি এ ও অ্যাবাউট ইনিশিয়াল লাইন, about initial line about initial line, then the obtained volume is, কি ফর্মুলা ছিল, 2 পাই 2 পাই একটা লেগেছিল মনে হয়, লেখো then the obtained volume is, এটাই নিয়ে নাও, then the obtained volume is v equal to 2 পাই ইন্টিগ্রেশন অফ, অ্যাকচুয়ালি বলো এটাকে ইনিশিয়াল লাইন কোন, ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও বি পি এ ও অ্যাবাউট ইনিশিয়াল লাইন বা অ্যাবাউট এক্স অ্যাক্সিসও বলতে পারো, নেগেটিভ এক্স অ্যাক্সিস, বাট অ্যাবাউট ইনিশিয়াল লাইন বলো, দেন দ্য অবটেন ভলিউম ভি ইকুয়াল টু, বলো কি ফর্মুলা নেবো দীপাঞ্জন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছি না ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছি, অ্যাকচুয়ালি কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছি, এক্স অ্যাক্সিস, হ্যাঁ বলো, হ্যাঁ পাই হবে নিশ্চয়ই, পাই অফ, নিশ্চয়ই আমাদের ফর্মুলা কিন্তু এটাই ছিল, ওয়াই স্কোয়ার অফ ডিএক্স,
কারণ আদতে ইনিশিয়াল লাইন বলো আর যাই বলো এটা কিন্তু এক্স অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করা হচ্ছে, অর্থাৎ এক্স রোটেট করা থাকলে পাই ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএক্স। আমি এর উপরে এখন লিমিট চাপাবো না, কেন এগুলো এক্স ওয়াই এর লিমিট, এক্স এর লিমিট বা এক্স এর লিমিট আমি জানি না, পরে লিমিট চাপাবো। পাই সমান ওয়াই, ওয়াই মানে কত ছিল দেখো, এ স্কোয়ার অফ 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার সঙ্গে কত সাইন স্কোয়ার থিটা, এটা গেল। ওদিকে আবার ডিএক্স, ডিএক্সটা তোমাকে কিন্তু বসাতে হবে। আমি এখানে ডিএক্সটা ক্যালকুলেট করছি, তোমরা একটু ডান দিকে করে নাও, আমার বোর্ডের জায়গা নেই। দেখো এক্স ইকুয়াল টু ছিল এ অফ 1 মাইনাস কস থিটা সঙ্গে কস থিটা ছিল। তো এটা থেকে কি আমি ডিএক্স ক্যালকুলেট করতে পারবো না? এটা থেকে ডিএক্স ক্যালকুলেট করাই যাবে। ডিএক্স সমান এ ফিক্সড থাকলো 1 মাইনাস কস থিটা ফিক্সড, কস থিটার জন্য কত মাইনাস সাইন থিটা, ডেরিভেটিভ করলাম মাইনাস সাইন থিটা, প্লাস আবার কস থিটা ফিক্সড থাকলো, ওদিকে 1 মাইনাস কস থিটার জন্য আবার মাইনাস কত, দেখো কস থিটা ফিক্সড থাকলো 1 মাইনাস কস থিটার জন্য আবার মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, একটা মাইনাস তো আছে, দেখো তো এইটুকু দেবে কিনা, ডি থিটা এটা দেবে কিনা। আচ্ছা আর ছবি আমার দরকার নেই, আমি ছবি মুছলাম, এবার অঙ্ক ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমার। দেখো ডিএক্স সমান এটা হবে কিনা, ডিএক্স ইকুয়াল টু এ ফিক্সড থাকলো 1 মাইনাস কস থিটা ফিক্সড, কনস্ট্যান্ট বাইরে বের করেছি কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, আবার কস থিটা ফিক্সড রেখেছি 1 মাইনাস কস থিটার জন্য কত মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেট এটা পাচ্ছো এ অফ, দেখো তো মাইনাস, আচ্ছা সাইন 2 সাইন থিটা কস থিটা মনে হয়, 2 সাইন থিটা কস থিটা, এই যে মাইনাস সাইন থিটা মাইনাস আছে প্লাস সাইন থিটা, আর সঙ্গে হচ্ছে একটা মাইনাস সাইন থিটা সঙ্গে ডি থিটা, দেখো তো এটা ডি থিটা কিনা পাবে কিনা। ডিএক্স ইকুয়াল টু এ 2 সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা এই মাইনাসের সঙ্গে 1 গুণ করে আর ওদিকে ডি থিটা, ব্যাস এবার চলে আসো। আচ্ছা তাহলে ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছো, এটাকে বাইরে রাখলাম 2 সাইন থিটা কস থিটাটা সাইন থিটা কমন নিয়ে নিলে হতো, 2 সাইন থিটা কস থিটা পরে কমন নিয়ে নিচ্ছি না হয়, সাইন থিটা সঙ্গে ডি থিটা, দেখো তো এটা দিবে কিনা, আমি ঠিকঠাক লিখলাম কিনা, দীপাঞ্জন একটু চেক করে নাও তো। আচ্ছা লিমিট কত, সবসময় লোয়ার লিমিটটা নিচে বসাবে, 0 টু পাই। আচ্ছা আলটিমেট এখানে লিখছি তাহলে ভি সমান পাই অফ 0 টু পাই এস, পাই স্কোয়ারটাকে বাইরে বের করলাম, 2 পাই স্কোয়ারটাকে বাইরে বের করে দাও, 2 পাই এ কিউ হয়ে যাবে 0 টু পাই। আচ্ছা দেখো আলটিমেট থাকছে 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, একটা সাইন থিটা কমন নিচ্ছি, একটা সাইন থিটা কমন নিলে হচ্ছে কত থাকবে কস থিটা মাইনাস 1, আর এটা হয়ে যাবে সাইন কিউ থিটা ডি থিটা, সত্যি এটা হচ্ছে কিনা দেখো, একটা সাইন থিটা কমন নিয়েছি, সাইন থিটা কমন নিলে কস থিটা মাইনাস 1 আর ওদিকে কত দাঁড়াচ্ছে কস থিটা, দুইটা কার সঙ্গে ছিল গো, দুইটা তো পুরোটার সঙ্গে ছিল না, এই দুইটাকে বাইরে বের করানো আমাদের ভুল হয়ে গেছে, এই দুইটা তো এটার সঙ্গে শুধু ছিল, দেখো এটা ছিল, এই তো 2 সাইন থিটা কস থিটা সাইন থিটা, অতএব 2 সাইন থিটা, দুই এখানে আসবে না, দুইটা এখানে আসবে ডি থিটা, এবার দেখে না এই যে 2 সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা, 2 সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা ডি থিটা, এবার ঠিক আছে। আচ্ছা আলটিমেট কাক এই ইন্টিগ্রেশনটুকু করতে হবে, কিন্তু এই ইন্টিগ্রেশনটুকু করতে পারলে তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে। এটা ইন্টিগ্রেশনটুকু করার জন্য cos থিটা সমান z ধরে নাও, যদি cos থিটা সমান z তুমি ধরে নাও, তাহলে দেখো cos থিটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ cos থিটা সমান z ধরে নিচ্ছি, মাইনাস সাইন থিটা ডি থিটা সমান নিশ্চয়ই dz, দেখো কিভাবে করছি, তাহলে v সমান পাই অফ এ কিউ, লিমিট পরে চেঞ্জ করব, cos থিটা z ধরেছ তার মানে 1 মাইনাস z এর হোল স্কোয়ার,
দেখো cos থিটা সমান জেড ধরলে এই সাইন থিটা ডি থিটা মিলে মাইনাস ডি জেড, আমি এখানে একটা মাইনাস বসিয়ে দিচ্ছি, মাইনাস পাই এ কিউ, একটা সাইন থিটা ডি থিটা মিলে একটা সাইন থিটা ডি থিটা মিলে ডি জেড থাকবে। এখানে একটা সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার, ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে একটা স্টেপ জ্যাম করছি আমি, ওয়ান মাইনাস জেড স্কোয়ার সঙ্গে টু জেড মাইনাস ওয়ান। সত্যি এটা দেবে কিনা দেখো তো, দীপাঞ্জন, অনন্যা, রিয়া, দেখো তো এটা দেবে কিনা। ঠিক আছে, আচ্ছা লিমিটটা চেঞ্জ হবে নিশ্চয়ই, লিমিটটা চেঞ্জ হবে। এটা ছিল হচ্ছে থিটা, এখন জেড। যখন থিটা ইকুয়াল টু পাই আর থিটা ইকুয়াল টু জিরো, যখন থিটা ইকুয়াল টু পাই বসাবে কস পাই কত, মাইনাস ওয়ান, এটা। আর যখন থিটা ইকুয়াল টু জিরো বসাবে কস জিরো কত, ওয়ান। তাহলে দেখো জিরোর জন্য ওয়ান, এটা কত, মাইনাস ওয়ান। ঠিকঠাক লিমিট বসালাম, হ্যাঁ। এটাকে আরেকটু মডিফাই করে মাইনাসটাকে হাঁটিয়ে দিই, পাই অফ এ কিউ, লোয়ার লিমিটটা চলে আসবে মাইনাস ওয়ান, আপার লিমিটটা আসবে কত, ওয়ান। ওয়ান মাইনাস জেড স্কোয়ার, জেড এর হোল স্কোয়ার, ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইন্টু টু জেড মাইনাস ওয়ান সঙ্গে ডি থিটা। এবার এইটুকু ইন্টিগ্রেশন তুমি বাড়িতে করবে। কি করবে, এটাকে পুরো ভাঙবে, ক ডিগ্রি পলিনোমিয়াল হবে, রিয়া কেসারি বলো, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ পলিনোমিয়াল। দেখো ওয়ান মাইনাস জেড এর হোল স্কোয়ার, এটাকে ভাঙলে টু ডিগ্রি, এটা টু ডিগ্রি, চার, আর এখানে একটা কত, 5 ডিগ্রি একটা পলিনোমিয়াল আসবে, বলো 5 ডিগ্রি, 5 ডিগ্রি পলিনোমিয়াল। তোমার কাজ হবে এটা বাড়িতে পুরো সিম্পলিফিকেশন করবে, করার পর ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করার পর -1 লিমিট চাপাবে। রেজাল্ট যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি, 8/3 পাই এ কিউ আসবে, 8/3 পাই এ কিউ আসবে। বাড়িতে ক্যালকুলেশন করবে, অনেকটা ক্যালকুলেশন হবে, আমি আর করাচ্ছি না, এখানে দুটো জায়গায় ক্যালকুলেশন থাকবে, 8/5, 8/3 পাই এ কিউ, এটা। আচ্ছা নেক্সট লেখো। বলে দিচ্ছি নেক্সট কোশ্চেন। ধরো বলছি আর একটা কার্ভ আছে, সেটা অ্যাস্ট্রয়েডটাও করিয়ে দিই। লেখো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য solid, লেখো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড, find the volume of the solid generated by revolving the asteroid, by revolving the asteroid, এটা, by revolving the asteroid x to the power 2/3, by revolving the asteroid x to the power 2/3 plus y to the power plus y to the power 2/3 equal to a to the power 2/3 about, লেখো about x axis, find the volume of the solid generated, find the volume of the solid generated by revolving the asteroid x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3 about initial line। দেখো এটা একটা কার্টেশিয়ান কার্ভ আছে। এখন অ্যাস্ট্রয়েডটা দেখতে কেমন হয়, অ্যাস্ট্রয়েডটা দেখতে এরকম হয়, তারা আমার যেরকম থাকে ঘুড়ির মতো কিছুটা, এটা
সব অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, মানে এখানে যা এরিয়া এখানে তা এরিয়া, এটাতে তাই এরিয়া, এটাতেও তাই এরিয়া। আচ্ছা, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, চাইলে এদিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস দিতে পারো, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিতে পারো। তো এইটাকে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রোটেট করিয়েছি অ্যাস্ট্রয়েডটাকে। তো অ্যাকচুয়ালি রোটেট করানো মানে আপার হাফকে রোটেট করানো। যখন ইনিশিয়াল লাইনের রেসপেক্ট ইনিশিয়াল লাইন বা এক্স অ্যাক্সিস রেসপেক্ট রোটেট করাতে বলবে, অতএব এই আপার হাফটুকুকে রোটেট করাতে হবে। আর এখন আপার হাফটুকু রোটেট করালে কিন্তু, একবার রোটেট করালে কিন্তু পুরো এই অ্যাস্ট্রয়েডের ফুল ইমেজটা পেয়ে যাবে ইন 3D শেপে। সোজা কথা, এই অ্যাস্ট্রয়েডটাকে এক্স অ্যাক্সিস রেসপেক্ট রোটেট করালে যে ইমেজটুকু পাবে সেটার ভলিউম বের করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাস্ট্রয়েডের একটা ক্যারেক্টার হচ্ছে, সবসময় মাথায় রাখবে, এই কোঅর্ডিনেটগুলো অলওয়েজ A0 হয়ে যায়। এই যে এ, এই এ মানে এইটুকু এ, এটা চাইলে তুমি এখানে কোঅর্ডিনেট লিখতে পারবে -a,0, চাইলে এখানে লিখতে পারবে 0,a, আর এখানে কত, এখানে কত 0,-a। তো নিশ্চয়ই বোঝা গেছে যে অঙ্কটা একবারে প্যারামেট্রিক ফর্মে আছে, কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। যদি আমি এইটুকু পোর্শন এ ও, সরি এটা যদি এ ড্যাশ দিই, এ ড্যাশ ও এ ও, এটা যদি বি নাম দিই, এ ও এ বি এ ড্যাশ, আবার এ, যেখানে শুরু করবে সেখানে শেষ করবে, যদি এইটুকু পোর্শনকে রোটেট করাই, তাহলে লিমিটটা কত হতে পারে, লিমিটটা লেখাই আছে। মানে বলতে চাইলাম, যদি এ আর এ ড্যাশ যদি ফিক্সড টেন থাকে, এটা রেসপেক্ট যদি রোটেট করাও, তাহলে এ ড্যাশের লিমিট কত, -a, আর এ তে লিমিট কত, এ। তার মানে যেটুকু ফর্মুলা আসবে, হ্যাঁ যেটুকু ফর্মুলা আসবে সেটা হবে -a টু কত, এ ওয়াই স্কোয়ার ডিএক্স সঙ্গে পাই। এটা হওয়া উচিত ছিল, মানে এটাই হবে, হ্যাঁ কি না রিয়া? যদি আমি এ ও এ বি এ ড্যাশকে রোটেট করাই, তাহলে কিন্তু ফুল ইমেজটা চলে আসবে। তো নিশ্চয়ই হবে, বাট অঙ্কটাকে আমি একটু সোজা করতে চাইছি, মানে একটু ইজি করতে চাইছি লিমিটটা। আচ্ছা, যদি আমি এইটুকু পোর্শনকে রোটেট করাতাম, অনলি এইটুকু ও এ বি ও, যদি এটাকে রোটেট কর 0 to a, তাহলে যে ভলিউমটা পাবে সেটা পুরো অ্যাস্ট্রয়েডটাকে, যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতাম, মানে এইটা রেসপেক্টে রোটেট করাতাম, রোটেট করে যে ভলিউম টুকু পেতে তার হাফ পাবে, হ্যাঁ কি না? মনে মনে ভাবো না, এইটুকু পোর্শন আছে, এইটুকুকে রোটেট করিয়েছো, আলাদাভাবে এখানে তুলে ফেলি, এইটাকে রোটেট করিয়েছো। যখন এইটা রেসপেক্টে রোটেট করাচ্ছ, জাস্ট ও এর রেসপেক্টে রোটেট করাচ্ছ, তখন কিন্তু এদিকে আর একটা, ঠিক যেন আর একটা এরকম একটা পোর্শন চলে আসবে, এদিকটা আসবে না, এই সাইডটা কি আসবে, মানে এই ইমেজটুকু কি দেবে, এই এদিকের ইমেজটুকু দেবে না, ইন্টু 2 করে দেবো, যা রেজাল্ট পাবে তাকে ইন্টু 2 করে দেবো। অতএব তাহলে লিমিটটা হয়ে যাবে আমার 0 to কত, এ হয়ে যাবে। তো তোমার মর্জি, তুমি -a to a নিয়ে কাজ করতে পারো, অথবা 0 to a নিয়ে করতে পারো। 0 to a নিলে আমি রোটেট করাবো ও এ বি ও, এটা রোটেট করাবো, এটা রোটেট করে যা রেজাল্ট আসবে তাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। তো আমার মনে হয় 0 to a করলে একটু অঙ্কটা একটু সুবিধা হবে, কারণ যত জিরো থাকবে তত ক্যালকুলেশন সুবিধা হবে। লেখো, লেখো, ইফ ইউ রোটেট দ্য পোর্শন, এটা এইটুকু লেখো, ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও এ বি ও অফ দ্য অ্যাস্ট্রয়েড, লেখো, ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও এ বি ও অফ দ্য অ্যাস্ট্রয়েড অ্যাবাউট, লেখো অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মিউট করে দাও, মিউট করে দাও, অ্যাবাউট এক্স অ্যাক্সিস, অ্যাবাউট এক্স অ্যাক্সিস, লেখো দেন দ্য অবটেন্ড ভলিউম, লেখো দেন দ্য অবটেন্ড ভলিউম ইজ, অবটেন্ড ভলিউম কত হবে, অবটেন ভলিউম ইজ, জাস্ট আমি ভি ড্যাশ দিয়ে লিখছি আর ওটাকে 2v করে দেবো, দেন দ্য অবটেন ভলিউম ইজ পাই অফ 0 to a ওয়াই স্কোয়ার কত ডিএক্স, এটা। দেন দ্য অবটেন ভলিউম ভি ড্যাশ ইকুয়াল টু পাই অফ 0 to a ওয়াই স্কোয়ার কত ডিএক্স। তার মানে আলাদা করে রোটেট করাচ্ছ, ছবিটা যদি আলাদা করে নিয়ে নাও, এটাকে রোটেট করাচ্ছ, রোটেট করলে ঠিক না এরকম ওয়ালা একটা শেপ পাবে। একটু এটাকে স্কেচ করে দিলাম, তাতে এই 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 ইমেজটুকু দেখতে পাবে, এরকম হলো একটা আসবে, মানে এই হাফটা আসবে সোজা কথা, এদিকে
রোটেট করালে লোয়ার পোর্শনটা আসবে, এদিকের কোনো প্রশ্নই নেই, লেফট হ্যান্ড সাইডের কোনো প্রশ্নই নেই। তার জন্য আমরা যে আলটিমেট যা রেজাল্ট আসবে তাকে একটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। বা তুমি ল্যাঙ্গুয়েজটা লিখতে পারতে, ইফ ইউ রোটেট দ্য পোর্শন ও এ বি ওয়ে অ্যাবাউট ইনিশিয়াল লাইন দেন দ্য অবটেন্ড ভলিউম ইজ দ্য ভলিউম of half of the volume when we rotate the portion A O A B A dash। ছেড়ে দাও, এত জটিল ল্যাঙ্গুয়েজ না লেখা, এটাই লেখো। B dash ইকুয়াল টু এটা, ভ্যালু বসাও, পাই সমান 0 টু a y স্কোয়ার। আমি ছবি মুছলাম আর আমার ডায়াগ্রাম লাগবে না। এখন y স্কোয়ারের ভ্যালুটা কি করে নেব? y স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এটা, y টু দি পাওয়ার 2/3 হিসেব মতো a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার কত 2/3। এখন y স্কোয়ার মানে হোল কিউ করে দিই, তাহলে y স্কোয়ার সমান হিসেব মতো a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3 তার কত হোল কিউ। ভেঙে দাও, এটা থাকবে a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার b, তার মানে 3 a টু দি পাওয়ার 4/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 প্লাস 3ab স্কোয়ার, ab স্কোয়ার মানে a টু দি পাওয়ার 2/3 ইন্টু b স্কোয়ার মানে x টু দি পাওয়ার কত 4/3। আমি ঠিকঠাক করছি কিনা বলবে। প্লাস এটা মনে হয় x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 3a টু দি পাওয়ার 4/3 4/3, হ্যাঁ a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত x স্কোয়ার। তো আমাকে ওটা বসাতে হবে, a স্কোয়ার মাইনাস 3a টু দি পাওয়ার 4/3 x টু দি পাওয়ার 2/3 প্লাস 3a টু দি পাওয়ার 3a টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 4/3 মাইনাস x স্কোয়ার সঙ্গে এর সঙ্গে আছে dx। ব্যাস, এরপর আর কি ইন্টিগ্রেশন করবে, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু এ স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম ছিল, এ স্কোয়ার ইন্টু কত এক্স 0 টু a মাইনাস একবার করে দিচ্ছি মাইনাস 3a টু দি পাওয়ার 4/3 বাইরে x টু দি পাওয়ার 2/3 এর ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার 2/3 এর ইন্টিগ্রেশন 2/3 প্লাস 1 x টু দি পাওয়ার, দেখো ঠিকঠাক করলাম কিনা, দেখো তো x টু দি পাওয়ার 2/3 মানে 2/3 প্লাস 1 3 3 2 5 5/3 মানে ওদিকে উল্টে যাবে 3/5 প্লাস 3a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 4, এটা থাকবে 3 প্লাস 4 7 7/4 x টু দি পাওয়ার কত 7/3 মনে হয় 3, হ্যাঁ এটা হয়ে যাবে 3/7 মাইনাস, আচ্ছা এখানে লিমিট চাপাও 0 টু a মাইনাস x³/3। দেখো তো ঠিকঠাক করলাম কিনা, তার আগে একটা কিন্তু পাই আছে। দিবাঞ্জন ঠিকঠাকই ক্যালকুলেশনটা আছে না ভুল আছে কোথাও দেখো তো। আচ্ছা আলটিমেট লিমিট চাপাচ্ছি, ভি ড্যাশ ইকুয়াল টু পাই অফ, দেখো এ বসালে এটা এ কিউ, এখানে মাইনাস এ থাকলে আবার একটা ভ্যালু বসাতে মাইনাস এ এদিকে মাইনাস এ প্লাস এ করে ক্যালকুলেশন করতে হতো, এই জন্য ওড়ানোর জন্য এটুকু করলাম। মাইনাস 3 3 3 9 9/5 a টু দি পাওয়ার 4/3 ইন্টু a টু দি পাওয়ার 5/3 প্লাস 9/7 a to the power 2/3 into a to the power 7/3 minus just a/3 v dash pi of aq মাইনাস 9/5, এটা থাকবে কত 5 4 9, দেখো তো 9 3 3 9, সব একই ওয়ালা টার্ম আসবে, মাইন প্লাস 9/7 7 2 9 এও একিউ আসবে, সব একিউ টার্ম আসবে মাইনাস a³/3। এবার এটাকে একটু এলসিএম ফেলসিএম করে বলো কত হচ্ছে।
কত হচ্ছে বলো? বলো কত? এত সময় লাগছে কেন? 21 5 105 তো এলসিএম মনে হয়। তাড়াতাড়ি করো ক্যালকুলেশন। রিয়া কেসারি, বলো বলো কত? 16 পাই এ কিউ বাই কত? 105। আচ্ছা, এর সঙ্গে কত দিয়ে মাল্টিপ্লিকেশন হবে? 2। লেখো, হেন্স দ্য রিকোয়ার ভলিউম ইজ, ওটা অবটেন্ট মানে যেটা বানিয়েছো তুমি, রিকোয়ার মানে যেটা দরকার, হেন্স দ্য রিকোয়ার ভলিউম ইজ কত? 2 অফ ভি ড্যাশ। 2 দিয়ে মাল্টিপ্লিকেশন তার একটাই কারণ, আমি আবারও বলে দিই, আমি এইটুকু পোর্শনে রোটেট করিয়েছি, এইটুকু পোর্শনকে রোটেট করলে যে ইমেজটুকু পাবে, ফুল পোর্শনকে রোটেট করলে যে ইমেজটুকু পেতে তার হাফ কিন্তু, তার জন্য 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। তাহলে 2 ইন্টু 16 পাই এ কিউ বাই 105, তার মানে 32 পাই এ কিউ বাই 105। আমরা এই রেজাল্টগুলো মুখস্থ করে রেখে দিতাম, যাতে পরীক্ষায় যদি কোনো গড়বড় হয়ে যায় অঙ্কে ক্যালকুলেশন, অ্যাটলিস্ট অ্যান্সারটা লিখে দিয়ে আসতাম। বাট আমি বলবো না যে ভুলটা ঠিক করবে না, কিন্তু উত্তরটা মুখস্থ রাখবে, কটা তো পার্টিকুলার কার্ভ আছে। আচ্ছা, এই অঙ্কটা মানে যে কার্ভটা তুমি নিয়েছো, এটাকে আমি একটু স্টার দিয়ে আলাদাভাবে একটা করে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এটা কিন্তু কার্টেসিয়ান কার্ভ। এর একটা প্যারামেট্রিক ফর্মও আছে, সেই প্যারামেট্রিক ফর্ম দিয়ে অঙ্কটা করা যায়। লেখো তো, লেখো, দ্য প্যারামেট্রিক ফর্ম, স্টার দিয়ে, the parametric form of the asteroid becomes, the parametric form, the parametric form of the asteroid becomes, ফোকাস নিচ্ছে কেন এত? লেখো, the parametric form of the asteroid becomes এটা x equal to a cos q theta, y equal to a sin q theta, এটা x equal to a cos q theta, y equal to কত? a sin q theta। এটা হচ্ছে ওই কার্ভটার প্যারামেট্রিক ফর্ম। এখন প্যারামেট্রিক ফর্ম তুমি কি করে এসছে সেটাও বলে দেওয়া যায়, ওই x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 এ x এর জায়গায় a cos q theta বসাও, y এর জায়গায় a sin q theta বসাও, দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলে যাবে। আপাতত একই কার্ভ, বাট ফর্মটা আলাদা। যদি তুমি এই অঙ্কটা এভাবে করতে তাহলে কি হতো? আমি শুধু লিমিট খুঁজে দেবো, আর না হলে a to z আগের মতো। একটু দেখো, কোশ্চেনটা ওটাই, ফাইন্ড, যা কোশ্চেন ছিল একই, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই রিভলভিং অফ দ্য অ্যাস্ট্রয়েড, তোমাকে এরকম বললো, অফ দ্য অ্যাস্ট্রয়েড এক্স ইকুয়াল টু এ কস কিউ থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউ থিটা। অ্যাস্ট্রয়েডের দুটো ফর্ম, এটা প্যারামেট্রিক ফর্ম, আগেরটা কার্টেসিয়ান ফর্ম। আমি কার্টেসিয়ান ফর্ম দিয়ে অঙ্কটা করেছি, যদি তোমাকে প্যারামেট্রিক ফর্ম দিয়ে অঙ্কটা দিত তখন তুমি প্যারামেট্রিক ফর্মে করতে পারতে, আদারওয়াইজ প্যারামেট্রিক ফর্মটাকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে গিয়ে অঙ্কটা করতে পারতে। লেখো তো স্টার দিয়ে, লেখো ফাইন্ড, দেখি কোশ্চেন, ফাইন্ড the volume of the solid generated, find the volume of the solid generated by revolving the asteroid, by revolving the asteroid about x-axis, by revolving the asteroid about x-axis। দেখো ডায়াগ্রাম তো একই থাকবে, আচ্ছা ও এ সেই আগের মতো
যদি আমি এইটুকু পোর্শনকে রোটেট করাই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এখানে আমার থিটা চাই, আর নিশ্চয়ই এখানে থিটা চাই। অথবা যদি আমি এইটুকু পোর্শনটাকে রোটেট করাই, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, তাহলে আমার এখানে থিটা চাই আর এখানে থিটা চাই, হ্যাঁ কি না বলো আমাকে। প্যারামেট্রিক ফর্মে নেব, যে লিমিটগুলো আসবে সেগুলো থিটার লিমিট আসবে, আমি শুধু লিমিটটা খুঁজে ছেড়ে দেবো। দেখি একটু অ্যাট ওতে অবশ্যই এক্সও জিরো আর ওয়াইও জিরো, দেখি কি ব্যাপার স্যাপার আসে। দেখো অ্যাট এক্সও জিরো ওয়াইও জিরো, তো এইটাতে বসাতে হবে। সো 0 ইকুয়াল টু এ অফ কস কিউ থিটা, তার মানে আপাতত থিটার একটা ভ্যালু পেয়ে যাবে। কস পাই বাই টু মানে কত গো? 0। তাহলে থিটা সমান নাকি পাই বাই টু পাচ্ছি। ঠিক আছে, একটা থেকে দেখা গেল, মানে 0 ইকুয়াল টু এ কস কিউ থিটা, থিটা ইকুয়াল দেখো পাই বাই টু, কস পাই বাই টু ইকুয়াল টু জিরোর সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, অ্যান্ড ওয়াইটটা দিয়ে দেখি, ওয়াইটটা দিলে কি হয়, কোনটা নেব না নেব সেটা তো প্রশ্ন আসবে। ওয়াইতে মানে অ্যাট ওয়াই, ওতে যখন ওয়াই যখন 0 অ্যান্ড 0 ইকুয়াল টু লিখতে পারো এ সাইন কিউ থিটা। এই জায়গাতে থিটা কত দেবে? 0 ইকুয়াল টু এ সাইন কিউ থিটা হলে থিটা কত দেবে? নিশ্চয়ই থিটা ইকুয়াল টু কত? 0। এখানে দেখো দুটো ডিফারেন্ট লিমিট পেয়ে যাচ্ছ, একবার পাচ্ছ 0, একবার পাচ্ছ পাই বাই টু। তো প্রশ্ন আসবে কি নেব, উত্তর একটু পরে দিচ্ছি কি নেব, কারণ এটাতে বের করে ফেলি তারপর উত্তরটা দেওয়া যাবে। এটা অ্যাট ওতে গেল, উপরে লিখছি অ্যাট এতে বোঝাই যাচ্ছে এইটুকু কোঅর্ডিনেট আমি বলেছিলাম এ কমা 0 ছিল। অ্যাট এক্স ইকুয়াল টু নিশ্চয়ই এ আর ওয়াই ইকুয়াল টু কত? 0। তো ওয়াই ইকুয়াল টু 0 যখন, তখন আমার লিমিটটা বের করা আছে থিটা ইকুয়াল টু 0। শুধু একটা বের করি, লেখো অ্যাট এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু 0। সো এ ইকুয়াল টু নিশ্চয়ই এ কস কিউ থিটা, হ্যাঁ কি না? দেখো এ ইকুয়াল টু এ কস কিউ থিটা, এ হাটিয়ে দাও, cos কিউ থিটা ইকুয়াল টু হিসেব মতো পাচ্ছ কত? 1। cos কিউ থিটা 1 হলে থিটা সমান কত? থিটা সমান কত? 0। একটু আমাকে বলো কমন লিমিট কি এলো? কমন লিমিট হচ্ছে এই জায়গাতে সব সময় কিন্তু 0,0 চলে এসছে। একটু ভেবে দেখো যে যখন x ইকুয়াল টু এ তখন থিটা ইকুয়াল টু যে, আবার যখন y যখন 0 মানে a তে যখন y 0, একটু আগে থিটা কত করে ফেলেছো? থিটা করে কত কত করে কত 0 করে ফেলেছো, একটু লিখে নাও না। লেখো অ্যান্ড অ্যান্ড 0 ইকুয়াল টু হিসেব মতো এ সাইন কিউ কত? থিটা। তার মানে এখান থেকেও থিটা সমান 0। তাহলে মাস্ট বি এটুকু বলতে পাচ্ছি, এই জায়গাতে মাস্ট বি বলতে চাইছি থিটা কত? 0, কারণ দুটো লিমিট থেকে থিটা থিটা 0 দিয়েছে। বাট এই জায়গা থেকে দেখো ওতে দেখো একবার পেয়েছো থিটা ইকুয়াল টু পাই বাই টু, একবার পেয়েছো থিটা ইকুয়াল টু 0, কোন লিমিটটা নেবে? যদি সেমটুকু লিমিট নিয়ে নিতে তাহলে কিন্তু এখানেও লিমিট 0, এখানেও লিমিট 0, আর কোনো ভলিউম পেতে না, পাওয়ার কোনো প্রশ্ন ছিল? আপার লিমিট লোয়ার লিমিট যদি সমান হয়ে যায়, ইন্টিগ্রেশনের রেজাল্ট কত দিয়ে দেয়? ইন্টিগ্রেশনের রেজাল্ট কত দেবে? অলওয়েজ 0। তার মানে এখানে এইটা নেবে না, থিটা নট ইকুয়াল টু 0। রেডিয়াস না, এখানে তো আমি আর থিটাতে যাচ্ছি না। দীপাঞ্জন, কি তোমার কোশ্চেনটা খুলে বলো আমাকে। না, ওতে সবসময় 0 হবে এমনটা নয়, এগুলো হচ্ছে রেডিয়াস ভেক্টর, তো সবসময় পোলে যে তোমার 0 0 হবে এমনটা নয়, মানে অ্যাজাম্পশনটা এরকম নয় এইখানে সবসময় 0 0 দেবে বাই ডিফল্ট, এটা নয়। কার্ভ তো আমি ক্যালকুলেশন করে তোমাকে দেখিয়ে দিয়েছি যে এই জায়গাতে থিটা ইকুয়াল টু কত? পাই বাই টু। ভাবো না, এইটাই হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটুকু ভাবা যেতে পারে। বা সব থেকে ভালো পাই বাই টু হিসেবে মতো এইটা পাই বাই টু দিচ্ছে, হ্যাঁ কি না? তাই তো এই এই না, যদি পাই বাই টু হয় আর এটা যদি 0 হয়, তাহলে ইনিশিয়াল লাইন কোনটা হতে পারে? এক্স অ্যাক্সিস ইনিশিয়াল লাইন, পোলটাকে কোনটা ধরবে?
যদি বলো যে তোমার কথাটা আমি বুঝতে পেরেছি যে এইখানে π/2, তো θ π/2 মানে নিশ্চয়ই কার সঙ্গে কার অ্যাঙ্গেল, এইটুকু তুমি বলতে চাইছো তাই তো? θ যদি π/2 হয়, π/2 যদি θ হয়ে যায়, তাহলে ঠিক যেন যদি এটাকে ও বলি, দাঁড়াও একটু মিলিয়ে দিচ্ছি। এইটা আমার এক্স অ্যাক্সিস যদি বলি, আর এইটা রেডিয়াস ভেক্টর, ঠিক যেন এই জায়গাটা রেডিয়াস ভেক্টর দিচ্ছে, তবেই তো আমাদের π/2 দেবে এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ কি না বলো তো আমাকে? আমরা যদি ওটাকে সবসময় 0 0 পোল বলছি, বাট ইনিশিয়াল লাইনের রেসপেক্টে আরটা নিশ্চয়ই আর সমান, তাহলে এইটা পেয়ে যাচ্ছ। যদি পোলারের সঙ্গে কনভার্ট করো, তাহলে আর ইকুয়াল টু এইটুকু ভ্যালু পাচ্ছ। আবার এইটা ও এক্স, এই জায়গাতে থিটা সমান 0 পাচ্ছ, আর এই জায়গাতে থিটা ইকুয়াল টু π/2 পাচ্ছ। ঠিক যেন কার্ভটা π/2 যখন বলছি, ফিক্সড এন্ড তো আমার এটা, ফিক্সড এন্ড তো এই দুটো পয়েন্ট, এই জায়গাতে থিটা ইকুয়াল টু জাস্ট যখন π/2 বলে, π/2 কোন অ্যাঙ্গেলটা সেইটা তোমার কোয়ারি। কোনটা? হ্যাঁ, এ পয়েন্টে থিটা ইকুয়াল 0 হবে। কারণ হচ্ছে, কারণ ওটা তো দুটোর জন্য স্যাটিসফাই করছে, এই তো। ও অরিজিনের সঙ্গে এটা, হ্যাঁ সেটা তো আছে, কিন্তু দীপাঞ্জনের কোশ্চেনটা যে অ্যাঙ্গেলটা যখন π/2 করছো, যখন থিটার কনসেপ্টটা কোথা থেকে আসে? থিটা তখনই আসে যদি হচ্ছে পোলারের ফর্ম থাকে দীপাঞ্জন, তাহলেই তো থিটা আসবে। পোলার থাকলেই তবে থিটা আসবে, তার মানে হ্যাঁ, তার মানে এই জায়গাতে কিছু একটা, যখন তুমি এই জায়গাতে ওতে π/2 নিচ্ছ, তাহলে ওতে এমন কিছু পোল কোনটা, শুধু পোলটাকে খুঁজে পেলেই হয়ে যাবে। পোল কোনটা বলো তো, এ পোল না ও পোল? পোল সবসময় ও হবে এমনটা কথা নয়, পোলটা অরিজিনে নেবে এমন কোনো কথা নয়, পোলটা এ পয়েন্টেও হতে পারে। যদি এ পয়েন্টে পোল ট্রিট করো, তাহলে কি অ্যাঙ্গেলটা বোঝানো যেতে পারে? যেতে কি পারে? আমার মনে হয় অঙ্কটার অ্যাজাম্পশনটা এই রকম দিলে মনে হয় ভালো হতো। দেখছি তোমার কোশ্চেন ভ্যালিড, যে অ্যাঙ্গেল কোথায়, অ্যাঙ্গেলটা কোনটা। আচ্ছা দীপাঞ্জন, যদি আমি এরকম একটা অ্যাজাম্পশন দিতে পারতাম, ওটা পোল আর এক্সটা ইনিশিয়াল লাইন, যদি আমি এইটুকু পোর্শনটাকে রোটেট করতাম, ও সাপোজ বি ড্যাশ আর এ, জাস্ট যদি এইটাকে রোটেট করতাম, তাহলে মনে হয় একটা অ্যাজাম্পশন পেয়ে যেতে পারতাম। কেন বলো তো? আমি যদি বি পয়েন্টে নেই, আমি বি থেকে ও অ্যাড করলাম, এইটার জন্য, এই ভেক্টরটার জন্য আমাদের ইনিশিয়াল লাইন কোনটা কোনটা হয়? ইনিশিয়াল লাইন হয়, মানে অ্যাঙ্গেল যেটা হয় সেটা হচ্ছে ইনিশিয়াল লাইন আর রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। আমি এই অঙ্কটাতে করার জন্য ওটা যদি পোল ধরি, ইনিশিয়াল লাইনটাকে কোনো একটু বিচার করো তো, অ্যাঙ্গেলটা এইটা তো ও,
এ, যদি আমি এইটা নিতাম, দাঁড়াও আসছি, যদি আমি এইটুকু নিতাম তাহলে মনে হয় সুন্দরভাবে বোঝানো যেত। আসলে সিমেট্রিক পোর্শন বলে অসুবিধা হয় না। যেমন আমি যদি এক্স কে ইনিশিয়াল লাইন, ও কে পোল নিলাম, আর ও এ বি ও এইটুকু পোর্শনটাকে যদি রোটেট করাই, কার রেসপেক্টে, যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, জাস্ট ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করাই, তাহলে আমাকে বলো এই জায়গাতে একটা থিটার ভ্যালু পাবে, আর এই জায়গাতে যে থিটার ভ্যালু পাচ্ছ, থিটার ভ্যালু কিছু একটা পাবে, ওই থিটার ভ্যালুটা কার কার মধ্যে অ্যাঙ্গেল থাকবে, তাহলে কি পাই/2 অ্যাঙ্গেলটা বোঝানো যাবে? দীপান, দীপাঞ্জন, আমি যদি এইটাকে ইনিশিয়াল লাইন নিই, এটা ইনিশিয়াল লাইন, আর এটা পোল, আমি ও এ বি ও এটাকে রোটেট করাচ্ছি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছি। যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে যদি রোটেট করাই, হ্যাঁ রোটেট করালাম, তাহলে এটা রেসপেক্টে রোটেট করাই যদি আমি, তাহলে বলো বি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা পাবে, সাপোজ আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি পাই/2, তাহলে ওই পাই/2 অ্যাঙ্গেলটাকে বোঝানো যাবে? ওই পাই/2 অ্যাঙ্গেলটাকে বোঝানো যাবে, হ্যাঁ কি না বলো আমি? বোঝানো যাবে, কারণ এটা তো ইনিশিয়াল লাইন, এটা তো রেডিয়াস ভেক্টর। তাহলে তাহলে আমি এই অঙ্কটাকে, আমি যদি এইটাকে ইনিশিয়াল লাইন বলে দিই, মানে এইটার রেসপেক্টে যদি রোটেট করাই, কার রেসপেক্টে রোটেট করাবো আগে এইটারে, বলো। ও ও ও এর রেসপেক্টে রোটেট করাবে, ও এর রেসপেক্টে রোটেট করালাম, তাহলে ও ওয়াই, বলো কি বলছো বলো। হ্যাঁ আমি ও এস এর ও আমি বলতে চাইছি যে ও এটা মানে তোমার হচ্ছে এইটা রেসপেক্টে রোটেট করাবো না এটা রেসপেক্টে রোটেট করাবো, কোনটা রেসপেক্টে রোটেট করালে আমি এই অ্যাজাম্পশনটুকু দিয়ে দিতে পারবো, মানে আমার যা আছে তাই থাকবে। এই, আমি আবার বলি, এটা পাই/2 পেয়েছো, পাবে, এটাও পাই/2 পাবে। এটাকে যদি আমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাবো, যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা আমি খুব সুন্দরভাবে বলতে পারছি। কেন পাচ্ছি? কারণ দেখো, এই যে এটা রেডিয়াস ভেক্টর, এটা রেডিয়াস ভেক্টর হয়ে গেছে, এইটার এক্স অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল পাই/2 নিঃসন্দেহে করা যাবে। আমার প্রশ্ন এখানে, আমি অঙ্কটা না চেঞ্জ করে এইটা পাই/2 পেয়েছো, এটা 0 পেয়েছো, এখন এটা পাই/2, এটা পাই/2 পেয়েছো, এটা 0 পেয়েছো, কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে ওই অ্যাঙ্গেলটাকে সুন্দরভাবে বলে দেওয়া যাবে, আমার কোয়ারি হচ্ছে এটা। যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও, যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করো, তাহলে এইটা পাই/2 তুমি বলতে বাধ্য। বলো কোনটাকে ইনিশিয়াল লাইন? ও ও বিটাকে ইনিশিয়াল লাইন, এই তো, এইটা ও বি। না যে ঘোরো তাতে অসুবিধা নেই। আচ্ছা একটু দেখো তো, আমি একটু আলাদা একটু ক্যালকুলেশন করছি। আমি না এইটা রেসপেক্টে রোটেট করাচ্ছি, তোমার ও এর রেসপেক্টে রোটেট করাচ্ছি, বাট এইখানে অ্যাঙ্গেলটা পেতে চাইছি, এই জায়গাতে অ্যাঙ্গেলটা কি হবে, এইটা আর এটাতে অ্যাঙ্গেলটা কত হবে, সেটা কি পারা যাবে? এটা রেসপেক্টে রোটেট করালে, যদি ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করাতে, তাহলে তুমি এইখানে আর এইখানে অ্যাঙ্গেলটা দরকার ছিল, তো যেটা রেসপেক্টে রোটেট করাও ওটাই তো আমাদের ইনিশিয়াল লাইন হয়ে যায়, যেটার রেসপেক্টে রোটেট করাও ওটাই ইনিশিয়াল লাইন হয়। যদি এইখানে পাই/2টা পেতাম, আর এখানে যদি আমি 0 পেতাম, এই জায়গাতে 0 পেতাম, লিমিটটা ওখানেও পাই/2 আসবে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তুমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে, আর ইনিশিয়াল লাইন কোনটা? কারো কি মাথাতে আসছে? যেটা ভ্যালিড কোশ্চেন ও
এই জায়গায় π/2, এই জায়গায় 0, তো π/2 কোন অ্যাঙ্গেলটা? ক্যালকুলেশন করে মেকানিক্যালি তো π/2টা পাচ্ছ। π/2 অ্যাকচুয়ালি কার কার মধ্যে অ্যাঙ্গেল? যদি তুমি বলো π/2 এদের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে নিশ্চয়ই কোনটা π/2? এই জায়গাটাতে কিন্তু, এই জায়গাটাতে কিন্তু হচ্ছে ফিক্সড এন্ড আছে, এটা ফিক্সড এন্ড আছে, আর এটা ফিক্সড এন্ড আছে, হ্যাঁ কি না বলো তো আমাকে? যদি তুমি বলো π/2 এটা, তাহলে ফিক্সড এন্ড কিন্তু এই অ্যাঙ্গেলটা, এইটা কিন্তু বি ড্যাশ, বি তে কিন্তু π/2 হিসেব মতো এইখানে থিটা কিন্তু π/2, এটা π/2 বলা মানে যেহেতু এক্স অ্যাক্সিসটাকে ইনিশিয়াল লাইন নিয়েছো, তাহলে থিটা এই জায়গাতে হিসেব মতো থিটা কত চলে আসবে? তখন এই জায়গাতে কিন্তু থিটা বলতে তুমি বাধ্য। এই তো ব্যাপারটা হচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে লিমিট 0 to π/2 হবে। তখন তাহলে আমরা কোনটার রেসপেক্টে রোটেট করাবো? ঠিক যেন আবার বোঝাচ্ছে এইটার রেসপেক্টে রোটেট করাবো, যেটা রেসপেক্টে আমরা রোটেট করাই সেটাই তো ফিক্সড পয়েন্ট হয়ে যায়, হ্যাঁ কি না বলো তো? যেটা রেসপেক্টে রোটেট করাও মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করেছো, তাহলে বি আর ওটা ফিক্সড পয়েন্ট। এখন এই জায়গার অ্যাঙ্গেলটা কি করে তুমি বের করবে? এই জায়গার অ্যাঙ্গেল মানে ইনিশিয়াল লাইন এটা, অঙ্কটাকে একটু কায়দা করে মনে হয় লিখলে হবে। আমরা যদি এভাবে ল্যাঙ্গুয়েজটা লিখতাম যে লেট ও এক্স ইজ দ্য ইনিশিয়াল লাইন, দীপাঞ্জন, ও এক্স ইজ দ্য ইনিশিয়াল লাইন আর ও ইজ দ্য পোল, আমরা রোটেট করাচ্ছি, if we rotate the portion ও এ বি ড্যাশ ও অ্যাবাউট ও বি ড্যাশ, এটা রেসপেক্টে যদি রোটেট করাই, দেখো খেয়াল করো, অ্যাবাউট ও বি ড্যাশ, ইনিশিয়াল লাইন নিয়েছি ও এক্স, আর হচ্ছে পোল নিয়েছি ও, বাট পোর্শন রোটেট করিয়েছি কার রেসপেক্টে রোটেট করেছি? ও এ বি ও ড্যাশ, তাহলে হিসেব মতো আমার এই বি ড্যাশে অ্যাঙ্গেলটা দরকার, হ্যাঁ কি না? বি ড্যাশে অ্যাঙ্গেলটা কিন্তু আমরা একটু আগে বের করে রেখেছি, কত রেখেছি? π/2। যখনই তুমি π/2 বলছিলে তখন π/2 কিন্তু হিসেব মতো এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছিল, হ্যাঁ কি না? ইনিশিয়াল লাইন আর রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। এখন এই জায়গাতে π/2, তাহলে এই পোর্শনটাতে কত চলে আসবে? পোলটাকে আমরা কত ধরি? 0 0। এবার এবার মনে হয় ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, লেখাগুলো ঠিক ছিল। হ্যাঁ, ক্যালকুলেশন ব্যাপারটা হচ্ছে আমরা কি জানো তো, একটু মেকানিক্যালি করে অভ্যস্ত হয়ে যাই বলে, এই যে তুমি খুঁচিয়ে ধরলে, আমি কোশ্চেন কারোর পাশ থেকে পাইনি, এটা তোমার পাশ থেকেই পেলাম নর্মালি, 0 to π/2 অঙ্ক করলে তো তাই চলে আসে। আমরা কিন্তু কোথাও বলছি না যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা π/2, এই অ্যাঙ্গেলটা 0। যাই হোক, ঠিক আছে, যা লেখা আছে পুরো A to Z কোনো ভুল নেই, শুধু ল্যাঙ্গুয়েজটাকে আমরা চেঞ্জ করে দেবো। ওপরে একটু লেখো, আমি তো লিমিটগুলো বের করছিলাম, জাস্ট লেখো উই টেক, লেখো হেয়ার উই টেক ও অ্যাজ পোল। কেন পোল কথাটা বলতে বাধ্য? যেহেতু থিটা এসছে তার মানে পোলার ফর্মে অ্যাজিউম করে নিতে হবে। উই টেক ও এজ পোল অ্যান্ড ও এক্স অ্যাজ কি ইনিশিয়াল লাইন। হ্যাঁ, লেখো হেয়ার উই রোটেট দ্য পোর্শন ও এ বি ড্যাশ ও বা বি, ও এ বি ও অ্যাবাউট ও বি, এটা করে দাও। হেয়ার উই রোটেট দ্য পোর্শন ও এ বি ও অ্যাবাউট 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 কার রেসপেক্টে? ও বি, এই যে মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা হিসেব মতো রোটেট করাচ্ছি। তাহলে বি পয়েন্টে, তাহলে মানে এটা মনে হয় আমাদের বি ছিল, যাই হোক নামটা একটু পাল্টে গেছে, বি যখন দিয়েছো তার মানে এইটা বি তে করে রেখেছিলাম। বি তে দেখো অ্যাকচুয়ালি এই যে অ্যাঙ্গেলটা ও তে হিসেব মতো কিন্তু এইখানে যে অ্যাঙ্গেল বের করে ফেলেছো সেটা π/2, তার মানে এই জায়গাতে বি তে কত ক্যালকুলেট হবে যাবে, লেখো ও বি অ্যাবাউট ও বি, লেখো দেন অ্যাট বি, বি তে থিটা সমান কত পাচ্ছ? π/2, অ্যান্ড অ্যাট ও, ও তে পোল থিটা সমান কত? 0,0। এটুকু বলে দেওয়া ভালো। সব থেকে ভালো এটা যে আমি বি পয়েন্টের অ্যাঙ্গেলটা বের করতে চাইছি, তো
বি পয়েন্টের রেডিয়াস ভেক্টর কত? এইভাবে বলে দেওয়া ভালো। বি পয়েন্টের রেডিয়াস ভেক্টর কত? বি পয়েন্টের রেডিয়াস কত ভেক্টর কত বলো? আর কত? এ। রিলেশনটা যদি হচ্ছে ওই আর ইকুয়াল টু এ কস থিটা দিয়ে বেটার হতো, বাট যেহেতু এখানে এক্স ওয়াই দিয়ে চলে এসছে, তো আমরা এই জন্য আর এ কনভার্ট করতে পারছি না। এখন বিতে তো থিটা ইকুয়াল টু পাই বাই টু কোন অ্যাঙ্গেলটা দেখলে সত্যি তো এই জায়গাতে দেখো তো, এই জায়গাতে এতে আমি এ কমা জিরো বসিয়ে যে অ্যাঙ্গেলটা পেয়েছো সেটা পাই বাই টু। ওই পাই বাই টু অ্যাঙ্গেলটা কিন্তু কার কার মধ্যে অ্যাঙ্গেল পেয়েছো? এইটা আর এটার মধ্যে। তার মানে বিতে যদি কেউ অ্যাঙ্গেল বের করতে বলে, সাপোজ বিতে থিটা কত, বিতে থিটা হচ্ছে ও বি আর কি এটার মধ্যে অ্যাঙ্গেল, জাস্ট ও বি আর এটার মধ্যে অ্যাঙ্গেল। এখন এটার মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে কি কি ভ্যালুগুলো বসাবে, যেটা অলরেডি মনে হয় আমি করে রেখেছিলাম। কোথায় করে রেখেছিলাম বলো তো? এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু জিরো বসিয়ে তুমি থিটা সমান 0 টু পাই বাই 2 পেয়েছিলে। তো আমাদের লেখাটা কি ঠিক আছে দীপাঞ্জন? অ্যাট বি, বিতে থিটা পাই বাই 2 তো ও তো পোল, পোলে তো অলওয়েজ আমরা ভ্যালুটা কত নেব? 0 0। তো পোল হচ্ছে আর জিরো আর থিটা কত? 0। এখন বিতে থিটা ইকুয়াল টু পাই বাই 2 কোন ক্যালকুলেশনটা থেকে তুমি বলতে পারলে বিতে থিটা ইকুয়াল টু পাই বাই 2? কোনটা নিয়ে দেখলে? এখানে যে ক্যালকুলেশন করেছো তাতে ওর ওর লিমিট আমার বের করার দরকার পড়বে না। যেটুকু পোল হিসেবে ট্রিট করে নিয়েছো তার জন্য এখানে আর জিরো থিটা জিরো। এই তো আমার প্রশ্ন হচ্ছে যে এই থিটা ইকুয়াল টু যে পাই বাই 2 পেয়েছো, কার হেল্প নিয়ে পেয়েছো? এমনি কি খালি চোখে তো দেখা যাচ্ছে, সত্যি কি ক্যালকুলেশন করার দরকার আছে বলো তো? এত জটিলতাতে যাচ্ছি কেন আমি? এত জটিলতাতে যাচ্ছি কেন? আমার তো বি পয়েন্টে থিটা দরকার, বি পয়েন্টে থিটা দরকার। তাহলে এইটার জন্য কি এটা রেডিয়াস ভেক্টর, এটা ইনিশিয়াল লাইন, অ্যাঙ্গেল কত আছে? কেন আমি জটিলতাতে যাচ্ছি? জটিলতা হয়ে যাচ্ছে এই জন্যই, আমরা শুধু পোলার কার্ভটা যদি এটা এখানে ফর্ম করে দিতে পারতাম না আমাদের অসুবিধা হতো না। আর ইকুয়াল টু কত, এটা তো কার্টেসিয়ান ফর্ম ছিল, প্যারামেট্রিক ফর্ম। এর যদি পোলার ইকুয়েশনটা জানতাম তখন আমরা কিন্তু আর এর ভ্যালু বসাতাম আর বসিয়ে কিন্তু থিটা ক্যালকুলেট করতাম। দেবাঞ্জন এত জটিলতাতে যাবেন না, সোজা জিনিস এটা যে অ্যাট হেয়ার উই রোটেট দ্য পোর্শন ও এ বি ও অ্যাবাউট ও বি, দেন অ্যাট বি থিটা ইকুয়াল টু পাই বাই 2, সোজা ব্যাপার। অ্যাট বি থিটা ইকুয়াল টু পাই বাই 2 খালি চোখে দেখা যাচ্ছে, এটা তো ইনিশিয়াল লাইন, এটা তো রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর ইনিশিয়াল লাইনের মধ্যে কত অ্যাঙ্গেল হয়ে আছে? পাই বাই 2, ব্যাস এটাই হচ্ছে সলিড অ্যান্সার, আর কিচ্ছু নাই এর। এবার বলো আমাকে, তাহলে পোল যেখানে পোল ট্রিট করে দিয়েছো 0 0 আর এদিকে থিটা কত? পাই বাই 2, কোনো অ্যাঙ্গেল ক্যালকুলেট করার দরকার নেই। অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে গেলে হচ্ছিল ভ্যালু, কমন ভ্যালু দিয়ে, বাট লজিক্যালি তোমাকে বোঝাতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছিলাম। এটাই বেটার যে হেয়ার ও এ বি দ্য হেয়ার উই রোটেট দ্য পোর্শন ও এ বি ও অ্যাবাউট ও বি, এটা রেসপেক্টে রোটেট করিয়েছো, তাহলে কি থিটা ইকুয়াল টু পাই বাই 2 আর ওদিকে থিটা ইকুয়াল টু 0। যদি তুমি এটা রেসপেক্টে রোটেট করতে তখন এটাকে ইনিশিয়াল লাইন নিতে হতো, যদি তুমি ও এর রেসপেক্টে রোটেট করাতে কোনটাকে ইনিশিয়াল লাইন নিতে হতো? ওয়াই অ্যাক্সিসটাকে ইনিশিয়াল লাইন নিতে হতো। ব্যাস, আশা করি হ্যাঁ এবার আর অসুবিধা হবে না। এবার বলো কার রেসপেক্টে রোটেট করিয়েছো তুমি? ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছো ওবি। তাহলে ফর্মুলা কি থাকবে? পাই অফ 0 টু পাই বাই 2 মনে হয় এক্স স্কোয়ার কত ডিওয়াই, হ্যাঁ কি না? ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করা তো এই ফর্মুলা থাকে। যা যা রেজাল্ট আসবে তাকে আমি 2 দিয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন করে দেবো। দেখো করেই দিই ধরেছি যখন। দেখো তাহলে পাই অফ 0 টু পাই বাই 2 এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কত কস টু দি পাওয়ার কত বলো? 6 থিটা। আমরা সাদা মানে সিম্পল জিনিসকে জটিল ভাবে ভাবতে গিয়ে গড়বড়ে যাচ্ছিল। সোজা তো অ্যাঙ্গেল তো পাই বাই 2 বোঝাই যাচ্ছে। দেখো এ স্কোয়ার কস টু দি পাওয়ার 6 ডিওয়াই কত হবে গো? ওয়াই সমান এ কত সাইন কিউ থিটা, তাহলে ডিওয়াই সম 3a সাইন স্কোয়ার থিটা সঙ্গে কত কস থিটা ডি থিটা। ঠিকঠাক লিখলাম? হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দাও 3a
সাইন স্কোয়ার থিটা কস থিটা আর ডি থিটা, তার মানে 3 পাই এ কিউ কত আসছে cos টু দি পাওয়ার 7 থিটা সাইন স্কোয়ার থিটা, এটা দিয়েছে না, ডি থিটা 0 টু পাই/2। আচ্ছা এটা কিভাবে কি করব, এটা ইন্টিগ্রেশন কি করে করব, ইন্টিগ্রেশন কি করে করব, বলো। তুমি যে রিডাকশন ফর্মুলা শিখলে, হ্যাঁ তুমি যে হ্যাঁ তুমি যে রিডাকশন ফর্মুলা শিখেছো কি করতে, রিডাকশন ফর্মুলাটা শিখলে তার অ্যাপ্লাই করো এখানে। রিডাকশন ফর্মুলাতে আই অফ এম কমা এন যদি ইন্টিগ্রেশন অফ 0 টু পাই/2 সাইন টু দি পাওয়ার এম থিটা আর কস টু দি পাওয়ার এন থিটা ডি থিটা হতো, এর ভ্যালু কত ছিল বলো, কত ছিল বলো, বলো বলো কত ছিল। না না, লিমিট বসানোর পর, লিমিট বসানোর পর, লিমিট বসানোর পর, লিমিট বসানোর পর। হুম, মুখস্থ রাখবে। বলো এম 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 না এন, n-1 বাই এম প্লাস এন আই আই এন কমা এটা এটা এম কমা n-2, এই তো। আচ্ছা আমাদের এম কত 2, এন কত 7, তার মানে অনেকগুলো স্টেপ হবে। আচ্ছা এর আরো একটা ফর্ম ছিল, আরো একটা ছিল, সেটা বলো। আরো একটা ছিল, মনে হয় এনটা ফিক্সড থাকতো আর এটা n-1 বাই এটা কত m-1 বাই n আই অফ m-2, এটা এটা তো m-2 আর n, এটা। আচ্ছা দুটোর মধ্যে কোনটা নিলে সুবিধে হবে একটুকু বলো। আচ্ছা আমাদের m কিন্তু এটা, n কিন্তু এটা, পরেরটা নাও, তাহলে একটু কম খাটতে হবে। এটা হলে কি বলতো, n আছে 5 3 2, অনেকগুলো করতে হবে না, এই জন্য এটা করছি। দেখো আই অফ হিসেব মতো 2,7 এটা কিন্তু বেরোচ্ছে। দেখো এম এর ভ্যালু 2 আর এন এর ভ্যালু কত 7। তাহলে দেখো এটা বসাচ্ছি 2-1/2 প্লাস কত 7, আই অফ 2-2 মানে I0 আর এটা কত 7 এটা। আচ্ছা I0 7 অ্যাকচুয়ালি ডেফিনেশন থেকে চলে আসো, এটা মানে হচ্ছে 1/9 অফ I0,7। I0,7 এগুলো বুঝলাম, I0,7 মেন ডেফিনেশন থেকে। এন এর ভ্যালু কত, এম এর ভ্যালু কত 0 আর এটা এন এর ভ্যালু কত 7, মানে খালি পড়ে থাকবে কত I অফ 0,7 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই/2 cos টু দি পাওয়ার 7 কত থিটা ডি থিটা। এটারও একটা ভ্যালু কিন্তু সেই খাটতে তোমাকে হবে, খাটতে তোমাকে হবেই ওখানে হলে। আচ্ছা কিছু করার নেই, দেখো cos টু দি পাওয়ার 7 এর এটাও ফর্মুলা আছে, এটা সমান আই কত, আই না করে জে করে দাও, J7, J7 সমান ওই যে ফর্মুলা ছিল যে এন দিয়ে বলো, যে এন সমান কত ছিল যেন
n মাইনাস ওয়ান বাই এন জে অফ কত, n মাইনাস টু, যে করো যেহেতু আগে আই করা ছিল। আচ্ছা আমাদের এখানে জে কত, জে 7, তাহলে 7 মাইনাস ওয়ান, 6/7, 6/7 জে অফ কত হিসেব মতো 7 মাইনাস 2 কত 5, জে 5 কত, জে 5 হচ্ছে 5 মাইনাস 1 মানে 4 বাই কত 5, জে অফ কত 3, জে 3 কত 3 মাইনাস 1 2/3 ইন্টু জে কত 1, জে 1 কত ডেফিনেশন থেকে চলে আসো, জে 1 সমান সিম্পল 0 টু পাই বাই 2 cos থিটা ডি থিটা, cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কত sin থিটা 1 না, এটা রেজাল্ট 1, sin থিটা দিটা পাই বাই বসাও 1, লেখো হেন্স, লেখো হেন্স, হেন্স দেখো। আচ্ছা এইটা যা আর হিসেব মতো জে 7ও কিন্তু তাই, দেখো না জিরো বসালে কষ্ট একই জিনিস, লেখো হেন্স জে 3 ইকুয়াল টু 2/3, জে 5 ইকুয়াল টু, হ্যাঁ জে 3 ইকুয়াল টু 2/3, জে 5 ইকুয়াল টু 4/5 ইন্টু 2/3, 4/5 ইন্টু 2/3, তার মানে 8, আচ্ছা 8/15, আর জে 7, জে 7 সমান 6/7 ইন্টু 6/7 ইন্টু কত, ওই যে এখনই পেলে 8/15, 8/15, এটা এটা হবে 3 দুনে 2 3 6, 3 5 15, 16/35, দেখো তো ঠিকঠাক করলাম কিনা। জে 3 সমান 2/3 জে 1, 2/3 অফ জে 1 1, জে 5 সমান 4/5 অফ 2/3 8/15, জে 7 সমান 6/7 2 3 6 3 5 15 8 16/35, ঠিক আছে। লেখো হেন্স, হেন্স আই অফ 0,7 ইকুয়াল টু 16/35, এবার চলে আসো, লেখো শো আই অফ 2,7 ইকুয়াল টু 1/9 ইন্টু 16 নিশ্চয়ই 35, কত গো এটা, ষোলো 315, এটাই কি আমাদের, এটাই কি আমাদের রেজাল্ট ছিল, আই অফ 2,7টাই কি ইন্টিগ্রেশন ছিল বলো তো, তার আগে কত কি ছিল সেগুলো একটু বসাও দেখি, আগে কি ভ্যালুগুলো ছিল, আগে কি ভ্যালুগুলো ছিল বসাও, লেখো সো অবটেন ভলিউম ইজ, দেখি কি হয়েছে গন্ডগোল কোথাও, সো দ্য অবটেন ভলিউম ইজ, অবটেন ভলিউমটা কত হবে লেখো, আগেটা এসছে, হ্যাঁ, সো দ্য অবটেন ভলিউম ইজ, অবটেন ভলিউম মানে এর আগে কি ছিল বলো আমাকে, কোএফিসিয়েন্ট গুলো বলো কত ছিল, 3πaq ইন্টু, এইটা মনে হয় না, এটা অবটেন ভলিউম যে রেসপেক্টে মানিয়েছো তার রেসপেক্টে অবটেন পেয়েছো, তার আগে কোএফিসিয়েন্ট এটা ছিল, সো দ্য অবটেন ভলিউম তোমার তো ইন্টিগ্রেশনটা ছিল, আমার মুছে দিয়েছি আমি, ওই ইন্টিগ্রেশনের পাশে 3πaq ছিল, সঙ্গে এটা বসাবে, দেখো সো দ্য রিকোয়ার ভলিউম ইজ, সো দ্য রিকোয়ার ভলিউম ইজ কত দেবে, এর সঙ্গে একটা 2 মাল্টিপ্লিকেশন কর, এটা করলে কি আগের রেজাল্টটা দিচ্ছে,
আচ্ছা, এটা একটু জটিল প্রসিডিওর, অতএব অ্যাভয়েড করার চেষ্টা করবে, জটিল জিনিস দিচ্ছে। ওটা আরো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, তাই না? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের অ্যাজাম্পশন বলো। ইন্টু 2 করে দাও। Into- হ্যাঁ, রিকোয়ার ভলিউম ক্ষেত্রে 2 দিয়ে করবে। এই যে আমি এটা দুইটাই দিয়ে দিয়েছিলাম, এটা রিকোয়ার ভলিউম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আগের জিনিসটা গুলোবে না, খুব সহজেই কিন্তু অ্যাঙ্গেলটা বের করে দেওয়া যাচ্ছিল 0 to π/2, যেটা আমাদের চোখে আসেনি, আমরা জটিল জিনিসে নিচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, এই গেল হচ্ছে ভলিউমের 4খানা অঙ্ক। এবার তোমাকে আমি শেখাবো সারফেস এরিয়া বের করার অঙ্ক। সারফেস এরিয়া মানে সেই একই জিনিস,